নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস ইছামতি। এখন শোনাব সেই উপন্যাসটিরই ৭ম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি ইছামতির ৭ম পর্ব। বছরখানেক পরে। রাজারাম খুন হওয়ার পর এ অঞ্চলে যে হইচই হয়েছিল দিন কতক তা থেমে গিয়েছে। রাজারামের পরে জগদম্বা সহমরণে যাবার জন্য জেদ ধরেছিলেন। তিলু, বিলু ও নীলু অনেক বুঝিয়ে তাকে নিবৃত্ত করে, কিন্তু তিনি বেশি দিন বাঁচেননি। ভেবে ভেবে কেমন মাথা খারাপ হয়ে গিয়েছিল। তার এ অবস্থায় খুব সেবা করেছিল ৩ ননদে মিলে। গত দুর্গোৎসবের পর ৩ দিনের মাত্র জ্বর ভোগ করে জগদম্বা কদমতলার শ্মশানে স্বামীর চিতার পাশে স্থান গ্রহণ করেছেন। নিঃসন্তান রাজারামের সমুদয় সম্পত্তির এখন তিলুর খোকাই উত্তরাধিকারী। গ্রামের সবাই এদের অনুরোধ করেছিল রাজারামের পৈতৃক ভিটেতে উঠে গিয়ে বাস করতে। কেন ভবানী বাড়ুজ্যে রাজি হননি তিনিই জানেন। অতএব রাজারাম প্রদত্ত সেই এক টুকরো জমিতে সেই খড়ের ঘরেই ভবানী এখনো বাস করছেন। অবশেষে একদিন তিলু স্বামীকে কথাটা বললে। ভবানী বললেন, তিলু, তুমিও কেন এ অনুরোধ করো? কেন বলুন বুঝিয়ে, কেন বাস করবেন না আপনি নিজের শ্বশুরের ভিটেতে? না, আমার ছেলে ওই সম্পত্তি নেবে না। সম্পত্তিও নেবে না? না। তিলু, রাগ করো না। বহু লোকের ওপর অত্যাচারের ফলে ওই সম্পত্তি গড়ে উঠেছে। আমি চাইনি আমার ছেলে ওই সম্পত্তির অন্ন খায়। শোনো তিলু, আমি অনেক ভালো লোকের সঙ্গ করেছিলাম। এইটুকু জেনেছি, বিলাসিতা যেখানে, বাড়তি যেখানে, সেখানেই পাপ, সেখানেই আবর্জনা, আত্মা সেখানে মলিন। চৈতন্যদেব কি আর সাধে রঘুনাথ দাসকে উপদেশ দিয়েছিলেন, ভালো নাহি খাবে আর ভালো নাহি পরিবে? আপনি যা ভালো বোঝেন। আমি তোমাকে অনেকদিন বলেছি তো আমি অন্য পথের পথিক। তোমার দাদার কিছু মনে করো না, কাজকর্ম আমার পছন্দ ছিল না কোনোদিন। রামু বাগদিকে খুন করিয়েছিলেন উনি। রামকানাই কবিরাজের ওপর অত্যাচারও উনিই করেন। সেই রামকানাই কিন্তু তাকে বিপদের ইঙ্গিত দেয়। ভবিতব্য, কানে যাবে কেন? যাজ্ঞেও সব কথা। আমার খোকা যদি বাঁচে, সে অন্যভাবে জীবনযাপন করবে, নির্লোভ হবে, সরল, ধার্মিক, সত্যপরায়ণ হবে। যদি সে ভগবানকে জানতে চায় তবে সরলতা ও দীনতার মধ্যে ওকে জীবনযাপন করতে হবে। মলিন বিষয়াসক্ত মনে ভগবৎ দর্শন হয় না। আমি ওকে সেইভাবে মানুষ করব। ও কি আপনার মতো সন্ন্যাসী হয়ে যাবে? তুমি জানো আমি সন্ন্যাস গ্রহণ করিনি। আমার গুরুদেব মহারাজ বলেছিলেন, বাচ্চা তেরা ভি ভোগ হ্যায়। সন্ন্যাস দেননি। তিনি আমার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন ছবির মতো। তবে তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন, সংসারে থেকেও আমি যেন ভগবানকে ভুলে না যাই, অসত্য পথে, লোভের পথে, পাপের পথে পা না দিই। শ্রীমদ্ ভাগবতে যাকে বলেছে বিত্তস্বার্থ, অর্থাৎ বিষয়ের জন্য জাল জুয়াছুরি, তা কোনো দিনও না করি। আমার ছেলেকে আমি সেই পথে পা দিতে এগিয়ে ঠেলে দেব? তোমার দাদার সম্পত্তি ভোগ করলে তাই হবে। তবে কি হবে দাদার সম্পত্তি? কেন তুমি? আমার ছেলে নেবে না, আমি নেব। আমাকে কি যে ভেবেছেন আপনি? তবে তোমার 2 বোন, তাদেরই বা কেন ঠেলে দেবেন বিষয়ের পথে? যদি তারা চায়, চাইলেও
আপনি স্বামী, পরম গুরু তাদের। তারা নির্বুদ্ধি মেয়ে মানুষ, আপনি তাদের বোঝাবেন না কেন? তা হয় না তিলু। তাদের যদি ইচ্ছে থাকে, তারা বড় হয়ে গিয়েছে, ভোগের ইচ্ছে যদি থাকে তবে ভোগ করুক, জোর করে নিবৃত্ত করা যায় না। জোর করবেন কেন? বোঝাবেন। আমি আগে তাদের মন বুঝি, তারপর বলবো আপনাকে। বেশ তো, যদি কেউ না নেয় ও সম্পত্তি গরিব দুঃখীর সেবায় অর্পণ করোগে তোমার দাদার নামে, বৌদিদির নামে। তাদের আত্মার উন্নতি হবে, তৃপ্তি হবে এতে। সেই দিনই বিকেলে হঠাৎ হলা পেকে এসে হাজির। দূর থেকে ডেকে বললে, ও বর্দি, খোকা কই? খোকাকে ডেকে তিলু বললে, কে রে ও? খোকা চেয়ে বলল, দাদা। দাদা না রে, মামা। মামা। হলা পেকে দুগাছা সোনার বালা নিয়ে পরাতে গেল খোকার হাতে। তিলু বললে, না দাদা, ও পরাতি দেব না। কেন দিদি? উনি আগে মত না দিলি আমি পারি নে। সেবারেও নীতি দাওনি, এবার না নিলি মোর মনে কষ্ট হবে দিদিমণি। তা কি করব দাদা, ওসব তুমি আনো কেন? ইচ্ছে করে তাই আনি। খোকন, তোর মামাকে তুই ভালোবাসিস? কতখানি ভালোবাসিস? খোকা বিস্ময়ের দৃষ্টিতে হলা পেকের মুখের দিকে চেয়ে বললে, আক্কা না, একখানা ভালোবাসিস। বেশ তো। খোকা এবার হাত বাড়িয়ে হলা পেকের বালা দুটো দুহাতে নিল। হলা পেকে হাততালি দিয়ে বললে, ওই দেখো নিয়েছে। খোকামণি পরবে বালা, তুমি দেবা না? বুঝলে না? ঠিক এই সময়ে ভবানী বাড়ুজ্যে বাড়ির মধ্যে ঢুকে হলা পেকেকে দেখে বলে উঠলেন, আরে তুমি কোথা থেকে? হলা পেকে উঠে ভবানীকে সাষ্টাঙ্গে প্রণাম করলে। ভবানী হেসে বললেন, খুব ভক্তি দেখছি যে, এবার কিরকম আদায় উসুল হলো? ও কি, ওর হাতে ও বালা কিসের? তিলু বললে, হলা দাদা খোকনের জন্য এনেছে। হলা পেকের মুখ শুকিয়ে গেল। তিলু হেসে বললে, শোনো তোমার খোকার কথা। হ্যাঁ রে, তোর মামাকে কতখানি ভালোবাসিস রে? খোকা আবার বললে, একা না। তুই বুঝি বালা নিবি? হ্যাঁ। ভবানী বাড়ুজ্যে বললেন, না না, বালা তুমি ফেরত নিয়ে যাও, ও আমরা নেব কেন? হলা পেকে ভবানীর সামনে কথা বলতে সাহস পেলে না, কিন্তু তার মুখ ম্লান হয়ে গেল। তিলু বললে, আহা, দাদার বড় ইচ্ছে, সেবারেও এনেছিল, আপনি নেননি, ওর অন্নপ্রাশনের দিন। ভবানী বললেন, আচ্ছা তুমি এসব নিয়ে এসে কেন বিপদে ফেলো বলো তো? হলা পেকে নিরুত্তর। বোবার শত্রু নেই। যাও, রেখে দাও এই যাত্রা, আর কখনো কিন্তু কিছু। হলা পেকের মুখ আনন্দে উজ্জ্বল দেখালো। সে ভবানীর পায়ের ধুলো নিয়ে বললে, আচ্ছা আচ্ছা, আর মুই আনছি নে কিছু, মোর আক্কেল হয়ে গিয়েছে। তবে এ সে জিনিস নয়, এ আমার নিজের জিনিস। ভবানী বললেন, আক্কেল তোমাদের হবে না, আক্কেল হবে মোলে। বয়স হয়েছে, এখনো কুকাজ কেন? পরকালের ভয় নেই? তিলু বললে, এখন ওকে বকাঝকা করবেন না, ওর মুখ খিদেতে শুকিয়ে গিয়েছে। এসো তুমি দাদা রান্নাঘরের দিকে। হলা পেকে সাহস করে রান্নাঘরের দাওয়ায় উঠে গিয়ে বসলো তিলুর পিছু পিছু। এই দুর্দান্ত দস্যুকে তিলু আর তার ছেলে কি করে বশ করেছে কে জানে। পোষা কুকুরের মতো সে দিব্যি তিলুর পেছনে পেছনে ঘুরতে লাগলো সসংকোচ আনন্দে। বেশ নিকানো গুছানো মাটির দাওয়া, উচ্ছেলতার ফুল ফুটে ঝুলছে খড়ের চাল থেকে। পেছনে শ্যামচক্কতিদের বাঁশ ছাড়ে নিবিড় ছায়া। শালিক ও ছাতারে পাখি ডাকছে। একটা বসন্ত বৌরি উড়ে এসে বাঁশ গাছের কঞ্চির ওপরে দোল খাচ্ছে। শুকনো বাঁশ পাতায় বালির সুগন্ধ বেরুচ্ছে। বনবিছুটির লতা উঠেছে রান্নাঘরের জানালা বেয়ে। তিলু হলা পেকের সামনে রাখলে এক খুঁচি চাল ভাজা,
কাঁচা লঙ্কা ও 1 মালা ঝুনো নারকোল। 1 থাবা খেজুরের গুড় রাখলে একটা পাথর বাটিতে। হলাপেকের নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল। সে 1 খোঁচি চাল ভাজা নিমেষে নিঃশেষ করে বললে, থাকে তো আর দুটো দেন দিদি ঠাকরুন। বসো না দাদা, দিচ্ছি। একটা গল্প করো ডাকাতির। করবে দাদা? হলাপেকে আবার 1 ধামি চাল ভাজা নিয়ে খেতে খেতে গল্প শুরু করলে। ভান্ডারখোলা গ্রামের নীলমণি মুখুজ্জেদের বাড়ি অঘরমুচি আর সে রনপা পরে ডাকাতি করতে গিয়েছিল। তাদের বাড়ি গিয়ে দেখলে বাড়িতে তাদের 4-5 জন পুরুষ মানুষ, মেয়ে মানুষও 8-10টা, 2 জন বাইরের চাকর। ওদের একজন আবার স্ত্রী পুত্র নিয়ে গোয়াল ঘরের পাশের ঘরে বাস করে। ওদের মধ্যে পরামর্শ হলো বাড়িতে চড়াও হবে কিনা। শেষে পরে লুট করাই ধার্য হলো। চেঁকি দিয়ে বাইরের দরজা ভেঙে ওরা ঘরে ঢুকে দেখে পুরুষেরা লাঠি নিয়ে সড়কি নিয়ে তৈরি। মেয়েরা প্রাণপণে আর্তনাদ শুরু করেছে। তিলু বললে, আহারে। আহা নয়, শোনো আগে দিদিমণি। প্রাণ সে রাত্রিরে যাবার দাখিল হয়েছিল। মোরা জানিনি সে বাড়ির দাক্ষায়ণী বলে একটা বিধবা মেয়ে গোয়াল ঘর থেকে এমন সড়কি চালাতে লাগলো যে নিবারণ বুনোকে হার মানতে পারে। একখানা হাত দেখালে বটে। পুরুষগুলোকে মোরা বাড়ির বার হতে দেখলাম না। ওমা, তারপর? পুরুষগুলো দোতলার চাপা সিঁড়ি ফেলে দিলে। তারপর ওপর থেকে ইট ফেলতে লাগলো আর সড়কি চালাতে লাগলো। মোদের দলের একটা জখম হলো। মরে গেল? তখন মরেনি, মলো মোদের হাতে। যখন দাক্ষায়ণী অসম্ভব সড়কি চালাতে লাগলো, মোরা দেখলাম ফাঁকা জায়গায় দাঁড়ালি, মোরা দাঁড়িয়ে মরবো সব কটা। তখন মুখে ঝম্প বাজিয়ে দিলাম। সে আবার কি? এমন শব্দ করলাম যে মেয়ে মানুষের পেটের ছেলে পড়ে যায়। করব? শোনবা? না না, থাক, খোকা ভয় পাবে। পুরুষ কটা যাতে ছাদ থেকে নামতে না পারে সে ব্যবস্থা করলাম। সাপের জিভের মতো লিক লিকে সড়কির ফলা, একবার এগোয় আর একবার পেছোয়। এক এক টানে এক একটা ভুঁড়ি হসকে দেওয়া হচ্ছে। ওদের 3-4টে জখম হলো। মোদের তখন গাঁয়ের লোক ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। ওদিকে দাক্ষায়ণী গোয়াল ঘর থেকে সড়কি চালাচ্ছে। অঘোর পালাবার ইশারা করলে, কিন্তু তখন পালাই মোরা কোন রাস্তা দিয়ে? তখন মোদের শেষ অস্ত্র চালালাম। 2 হাত্তা বলে লাঠির মার চালিয়ে তামেচা বাহারা শির ঠিক রেখে পপ করে কোমরের চাকের মতো ঘুরতি ঘুরতি ভিড় কেটে বার হয়ে এসে পথ করে দিই দলের সবাইয়ের। মোদের দলের যে লোকটা জখম হইল তার মুন্ডুটা কেটে নিয়ে সরে পড়ি। আহা, লোকটার নাম বংশীধর সর্দার। ভারী সড়কিবাজ ছিল। সে আবার কি কথা? নিজেরা মারলে কেন? না মারলি শনাক্ত হবে লাশ দেখে। বেঁচে থাকে তো দলের কথা ফাঁস করে দেবে। কি সর্বনাশ! সর্বনাশ হতো আর একটু হলি, তবে খুব পালিয়ে এলাম। সোনার গহনা লুট করে এলাম 30 ভরি। কি করে, কোথা থেকে নিলে? মেয়ে মানুষদের তো ওপরের ঘরে নিয়ে চাপা সিঁড়ি ফেলে দিল। তার আগেই কাজ হাসিল হইল। ডাকাতি করতে গেলে কি বিলম্ব করলি চলে? যেমন দেখা অমনি গহনা ছিনিয়ে নেওয়া, তারপর যত খুশি চেঁচাও না, সারা রাত্রির পড়ে আছে তার জন্যই। এরকম করো না দাদা, বড় পাপের কাজ। এ ভাত তোমাদের মুখে যায়, কত লোকের চোখের জল না মিশে আছে ওই ভাতের সঙ্গে। ছি ছি, নিজের পেটে খেলেই হলো। হলাপেকে খানিকটা চুপ করে থেকে বললে, পাপ পুণ্যির কথা বলবেন না, ও আমাদের হয়ে গিয়েছে। সে রাজাও নেই, সে দেশও নেই। জানো তো, ছড়া গাইতাম আমরা ছেলেবেলায়, ধন্য রাজা সীতারাম বাংলা বাহাদুর, যার বলেতে চুরি ডাকাতি হয়ে গেল দূর।
বাঘে মানুষে একই ঘাটে সুখে জল খাবে, রামী স্বামী পোটলা বেঁধে গঙ্গা স্থানে যাবে। তিলু হেসে বললে, আহা, ও ছড়া আমরা যেন আর জানি নে, ছেলেবেলায় দিনু বুড়ি বলতো শুনেছি। জানবা না কেন? সীতারাম রাজা ছিল নলদি পরগনার, মাসুদপুর হলো তার কেল্লা। মোর মামার বাড়ি হলো হরিহরনগর, মাসুদপুরীর কাছে। মুই সীতারামের কেল্লার ভাঙা ইট পাথর, সীতারামের দিঘি, তার নাম সুখসাগর, ওসব দেখেছি। এখন অরণ্যি বীজে বন, তার মধ্যে বড় বড় সাপ থাকে, বাঘ থাকে। একটা পুরনো মস্ত মাদার গাছ ছিল জঙ্গলির মধ্যে, তার ফল খেতে যেতাম ছেলেবেলায়, ভারী মিষ্টি। খোকা বললে, মিষ্টি, আমি খাই। খেও বাবা খোকা, এনে দেবানি, আম পাকলে দেবানি। আম খাই। খেও, কেন খাবা না? ভবানী বাড়ুজ্জে স্নান করে আহ্নিক করতে বসলেন। তিলু দু চারখানা শশা কাটা, আধমালা নারকোল কোড়া ও খানিকটা খেজুরের গুড় তার জন্য ও ঘরে রেখে এলো। হলা পেকে 1 কাঠা চালের ভাত খেলে ভবানীর খাওয়ার পরে, খেতেও পারে। ডাল খেলে 1 গামলা। খেয়ে দিয়ে সে কিছুক্ষণ বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণ পরে একটা কান্নাকাটির শব্দ পাওয়া গেল মুখুজ্জে পাড়ার দিক থেকে। তিলু হলা পেকের দিকে তাকিয়ে বললে, দেখে এসো তো পেকেদা, কে কাঁদছে? ভবানীও তাড়াতাড়ি দেখতে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন, ফণি কাকার বড় জ্যাঠাই জাহাজ ডুবি হয়ে মারা গিয়েছেন, গণেশ খবর নিয়ে এলো। তিলু বললে, হুমা, সে কি, জাহাজ ডুবি? হ্যাঁ, জন লরেন্স নামে একখানা জাহাজ। জাহাজের আবার নাম থাকে বুঝি? থাকে বই কি। তারপর শোনো, সেই জন লরেন্স ডুবেছে সাগরে, পুরীর পথে। বহু লোক মারা গিয়েছে। ওগো, এই গাঁয়েরই তো লোক রয়েছে 7-8 জন। টগর কুমোরের মা, পেঁচো গয়লার শাশুড়ি আর বিধবা বড় মেয়ে খেন্তি, রাজু সর্দারের মা, নীলমণি কাকার বড় বউ দিদি। আহা, পেঁচো গয়লার মেয়ে খেন্তির ছোট ছেলেটা সঙ্গে গিয়েছে মায়ের, 7 বছর মাত্র বয়স। গ্রামে সত্যি একটা কান্নার রোল পড়ে গেল। নদীর ঘাটে, গৃহস্থের চণ্ডীমণ্ডপে, চাষিদের খামারে, বাজারে, নালুপালের বড় মুদিখানার দোকানে ও আড়তে জন লরেন্স ডুবি ছাড়া আর অন্য কোনো কথা নেই। বাংলার অনেক জেলার বহু তীর্থযাত্রী এবার ওই জাহাজে ডুবে মারা গিয়েছিল। বাংলার সামাজিক ইতিহাসে জন লরেন্স জাহাজডুবির একটি বিশিষ্ট স্থান আছে এজন্য। গয়া মেম সবে বড় সাহেবের কুঠি থেকে বেরিয়ে কিছু দূরে এসেছে। এমন সময়ে প্রসন্ন আমিন তাকে ডেকে বললে, ও গয়া, ও গয়া, শোনো। গয়া পেছন দিকে চেয়ে মুখ ঘুরিয়ে বললে, আমার এখন ন্যাকড়া করবার সময় নেই। শোনো, একটা কথা বলি। কি? ও বেলা বাড়ি থাকবা? থাকি না থাকি তাতে আপনার কি? না, এমনি বলছি। এখানে কোনো কথা নয়, কথা যদি কোনো বলতে হয় সন্ধ্যের পর আমাদের বাড়ি যাবেন, মার সামনে কথা হবে। প্রসন্ন চক্রবর্তী এগিয়ে এসে একগাল হেসে বললে, না না, আমি এখানে কি কথা বলতে যাচ্ছি, বলছি যে তুমি কেমন আছো, একটু রোগা দেখাচ্ছে কিনা তাই। থাক, পথে ঘাটে আর ঢং করতে হবে না। না, এই গয়াকে প্রসন্ন চক্রবর্তী ঠিকমতো বুঝে উঠতেই পারলে না। যখন মনে হয় ওর ওপর বুঝি একটু প্রসন্ন হলো, অমনি হঠাৎ মুখ ঘুরিয়ে চলে যায়। প্রসন্ন হতবুদ্ধি হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। পেছন দিকে ঘোড়ার খুঁড়ের শব্দ শুনে প্রসন্ন চেয়ে দেখল বড় সাহেব শিবটন কোথায় বেরিয়ে যাচ্ছে। বড় ভয় হলো তার। বড় সাহেব দেখে ফেললে নাকি তারও গয়া মেমের কথাবার্তা? না, সন্ধে হবারও এত দেরি থাকে আজকাল।
বাঁওড়ের ধারের বড় চটকা গাছে রোদ রাঙা হয়ে উঠল। চড়ার খেতে খেতে ঝিঙের ফুল ফুটল। শামকুট পাখির ঝাঁক ইছামতির ওপার থেকে উড়ে আকাইপুরের বিলের দিকে চলে গেল। তবুও সন্ধে আর হয় না। কতক্ষণ পরে বাগদিপাড়ায়, কলুপাড়ায় বাড়ি বাড়ি সন্ধ্যের শাঁখ বেজে উঠল। বটতলায় খেপি সন্ন্যাসিনীর মন্দিরে কাঁসর ঘণ্টার আওয়াজ শোনা গেল। প্রসন্ন চক্রবর্তী গিয়ে ডাকলে একটু ভয়ে ভয়ে, ও বরদা দিদি। প্রথমেই গয়ার নাম ধরে ডাকতে সাহস হয় নাকি না? মেঘ না চাইতেই জল। প্রসন্ন চক্রবর্তীকে মহা খুশি করে গয়া মেম ঘরের বাইরে এসে বললে, কি খুড়োমশাই? বরদা দিদি বাড়ি নেই? না, কেন? তাই বলছি। গয়া মেম মুখ টিপে হেসে বললে, মার কাছে আপনার দরকার? তাহলে মাকে ডেকে আনি, যোগীদের বাড়ি গিয়েছে। না না, বসো না গয়া, তোমার সঙ্গে দুটো কথা বলি। কি? আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? বুড়ো মানুষ, কেমন আবার লাগবে? খুব বুড়ো কি আমি? অন্যায় কথা বলো না গয়া, বড় সাহেবের বয়স হয়নি বুঝি? ওদের কথা ছাড়ান দেন, আপনি কি বলছেন তাই বলুন। আমি তোমারে না দেখি থাকতে পারিনি কেন বলো তো? মরণের ভগ্ন দশা, এ কথা বলতে লজ্জা হয় না আমারে? লজ্জা হয় বলেই তো এতদিন বলতে পারিনি। খুব করেলেন, এখন বুঝি মুখে আর কিছু আটকায় না? না, সত্যি গয়া, এত মেয়ে দেখলাম, কিন্তু তোমার মতো এমন চুল, এমন চিরি আর কোথাও চোখই পড়ল না। ওসব কথা থাক, একটা পরামর্শ দিই শুনুন। কি? কাউকে বলবেন না বলুন। প্রসন্ন চক্রবর্তীর মুখ উজ্জ্বল দেখালো। এত ঘনিষ্ঠভাবে প্রসন্ন চক্রবর্তীর সঙ্গে কোনো দিনও গয়া কথা বলেনি। কি বাঁকা ভঙ্গিমা ওর কালো ভুরু জোড়ার, কি মুখের হাসির আলো! স্বর্গ আজ পৃথিবীতে এসে ধরা দিল কি এই শরৎ দিনের অপরাহ্নে? কি বলবে গয়া, কি বলবে ও? বুক ঢিপ ঢিপ করে প্রসন্ন আমিনের। সে আগ্রহের অধীরতায় ব্যগ্র কণ্ঠে বললে, বলো না গয়া, জিনিসটা কি? আমি আবার কার কাছে বলতে যাচ্ছি তোমার আমার দুজনের মধ্যিকার কথা? শেষ দিকের কথাগুলো খুব জোর দিয়ে উচ্চারণ করলে প্রসন্ন চক্রবর্তী। গয়া কিন্তু ওর কথার ইঙ্গিতটুকু সম্পূর্ণ উপেক্ষা করে সহজ সুরেই বললে, শুনুন বলি, আপনার ভালোর জন্যই বলছি। সাহেবদের ভেতর ভাঙন ধরেছে, ওরা চলে যাচ্ছে এখান থেকে। বড় সাহেবের মেম এখান থেকে শিগগির চলে যাবে। মেম লোকটা ভালো, যাবার সময় ওর কাছে কিছু চেয়ে নেন গিয়ে, দেবে। লোক ভালো, কথাটা শুনবেন। প্রসন্ন চক্রবর্তী বুদ্ধিমান ব্যক্তি। সে আগে থেকে কিছু কিছু এ সম্বন্ধে যে অনুমান না করেছিল এমন নয়। সাহেবরা চলে যাবে, সাহেবরা চলে যাবে জানে সে কিছু কিছু। কিন্তু গয়া এ ভাবের কথা তাকে আজ এতদিন পরে বললে কেন? তার সুখ দুঃখে, উন্নতি অবনতিতে গয়া মেমের কি? প্রসন্ন চক্রবর্তীর সারা শরীরে পুলকের শিহরণ বয়ে গেল। সন্ধেবেলার 5 মিশেলি আলোর মধ্যে দাঁড়িয়ে আজ এতকাল পরে জীবনের শেষ প্রহরের দিকে যেন কি একটা নতুন জিনিসের সন্ধান পেলে প্রসন্ন। সে বললে, সাহেবরা চলে যাচ্ছে কেন? গয়া হেসে বললে, ওদের ঘুনি ডাঙায় উঠে গিয়েছে যে খুড়োমশাই, জানেন না? শুনেছি কিছু কিছু। সমস্ত জেলার লোক খেপে গিয়েছে। রোজ চিঠি আসছে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে, সাবধান হতি বলছে। হাজার হোক, সাদা চামড়া তো, মেমেদের আগে সরিয়ে দিচ্ছে। আপনারেও বলি, একটু সাবধান হয়ে চলবেন। খাতক প্রজার উপর আগের মতো আর করবেন না, করলি আর চলবে না। কেন, আমি বলি তোমার কি গয়া? প্রসন্ন চক্রবর্তীর গলার সুর হঠাৎ গাঢ় হয়ে উঠল। গয়া খিলখিল করে হেসে উঠে বললে, না,
আপনারে নিয়ে যদি আর পারা যায়, বলতে গেলাম একটা ভালো কথা, আর আপনি অমনি আরম্ভ করে দিলেন যাতা। কি খারাপ কথা আমি বললাম গয়া? কণ্ঠস্বর পূর্ববৎ গাঢ়, বরং গাঢ়তর। আবার যত সব বাজে কথা। বলি, যে কথা বললাম কানে গেল না? দাঁড়ান দাঁড়ান। বলেই প্রসন্ন চক্রবর্তীকে অবাক ও স্তম্ভিত করে গয়া তার খুব কাছে এসে তার পিঠে একটা চড় মেরে বললে, একটা মশা, এই দেখুন। সমস্ত দেহ শিউরে উঠল প্রসন্ন আমিনের। পৃথিবী ঘুরছে কি বনবন করে। গয়া বললে, যা বললাম সেই রকম চলবেন, বুঝলেন? কথা কানে গেল? গিয়েছে। আচ্ছা গয়া, না যদি চলি তোমার কি? তোমার খেতে কি? গয়া রাগের সুরে বললে, আমার কলা। কি আবার আমার? না শোনেন মরবেন দেওয়ানজির মতো। রাগ করছো কেন গয়া? আমার মরণই ভালো। কেই বা কাঁদবে মলি পরে? প্রসন্ন চক্রবর্তী ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললে। আহা হা হা, ঢং! রাগে গা জ্বলে যায়। গলার সুর যেন কেষ্ট যাত্রা। বললাম একটা সোজা কথা, না, কে কাঁদবে মলি পরে? কে হেন করবে তেন করবে? সোজা পথে চললি কি হয় জিজ্ঞেস করি? যাকে আমারে দেখলি তোমার রাগে গা জ্বলে না? আমি জানি নে বাপু, যত আজগুবি কথার উত্তর আমি বসে বসে এখন দিই। খেয়ে দে, আমার তো কাজ নেই। আসুন গিয়ে, এখন মা আসবার সময় হলো। বেশ, চললাম গয়া এখন। আসুন গিয়ে। প্রসন্ন চক্রবর্তী ক্ষুণ্ণ মনে কিছু দূর যেতেই গয়া পেছন থেকে ডাকলে, ও খুড়োমশাই। প্রসন্ন ফিরে চেয়ে বললে, কি? শুনুন। বলো না কি? রাগ করবেন না যেন। না, যাই এখন। শুনুন না। কি? আপনি একটা পাগল। যা বলো গয়া। শোনো একটা কথা, কাছে এসো। না, ওখান থেকেই বলুন আপনি। নিধুবাবুর একটা টপ্পা শোনবা? না, আপনি যান, মা আসছে। প্রসন্ন চক্রবর্তী আবার কিছু দূর যেতে গয়া পেছন থেকে বললে, আবার আসবেন এখন একদিন। কানে গেল কথাটা? আসবেন। কেন আসবো না? নিশ্চয়ই আসবো, ঠিক আসবো। দূরের মাঠের পথ ধরল প্রসন্ন চক্রবর্তী। অনেক দূর সে চলে এসেছে গয়াদের বাড়ি থেকে। বড়দা দেখে ফেলেনি আশা করা যাচ্ছে। কেমন মিষ্টি সুরে কথা কইলে গয়া, কেমন ভাবে তাকে সরিয়ে দিলে পাছে মা দেখে ফেলে। কিন্তু তার চেয়েও অদ্ভুত, তার চেয়েও আশ্চর্য, সবচেয়ে আশ্চর্য হচ্ছে, ওহ, ভাবলে এখনো সারা দেহে অপূর্ব আনন্দের শিহরণ বয়ে যায়, সেটা হচ্ছে গয়ার সেই মশা মারা। এত কাছে এসে ঘেঁষে দাঁড়িয়ে অমন সুন্দর ভঙ্গিতে। সত্যি কি মশা বসেছিল তার গায়ে? মশা মারবার ছলে গয়া কি তার কাছে আসতে চায়নি? কি একটা দেখিয়েছিল বটে গয়া। প্রসন্ন চক্রবর্তীর তখন কি চোখ ছিল একটা মরা মশা দেখবার? সন্ধে হয়ে এসেছে। ভাদ্রের নীল আকাশ দূর মাঠের ওপর উপুড় হয়ে আছে। বাঁশের নতুন কোড়াগুলো সারি সারি সোনার সড়কির মতো দেখাচ্ছে রাঙা রোদ পড়ে। বনজোলার যুগিপাড়ার বাঁশ বনে, ওখানেই আছে গয়ার মা বরদা। ভাগ্যিস বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, নইলে বরদা আজ উপস্থিত থাকলে গয়ার সঙ্গে কথাই হতো না, দেখাই হতো না। বৃথা যেত এমন চমৎকার শরতের দিন, বৃথা যেত ভাদ্রের সন্ধ্যা। সারা জীবনের মধ্যে এই একটি দিন তার, চিরকাল যা চেয়ে এসেছিল, আজ এতদিন পরে তাকে মিলল। নারীর প্রেমের জন্য সারা জীবনটা বুভুক্ষু ছিল নাকি ওর? প্রসন্ন চক্রবর্তী অনেক দেরি করে আজ বাসায় ফিরল। নীলকুঠির বাসা, ছোট্ট একখানা ঘর, তার সঙ্গে খড়ের একটা রান্নাঘর। সদর আমিন নকুলধারা আজ অনুপস্থিত, তাই রক্ষে।
নতুবা বকিয়ে বকিয়ে মারতো এতক্ষণ। বকবার মেজাজ নেই তার আজ। শুধু বসে বসে ভাবতে ইচ্ছে করছে, গয়া তার কাজ ঘেঁষে এসে মশা মারলে। হয় হয়, ধরা দেয় স্বর্গের উর্বশী মেনকা রম্ভাও ধরা দেয়। সে চাইছে যে বর্ষা নামলেও হঠাৎ ভাদ্র সন্ধ্যা অন্ধকার করে ঝমঝম বৃষ্টি নামল। খড়ের চালার ফুটো বেয়ে জল পড়ছে মাটির উনুনে। ভাত চড়িয়েছে উচ্ছে আর কাঁচকলা ভাতে দিয়ে। আর কিছু নেই, আর কিছু রান্না করবার দরকার কি? খাবার ইচ্ছে নেই, শুধু ভাবতে ভালো লাগে। শুধু গয়া মেমের সেই অদ্ভুত ভঙ্গি, তার সে মুখের হাসি। গয়া তার কাজ ঘেঁষে এসে একটা চড় মেরেছে তার গায়ে মশা মারতে। মশা কি সত্যিই তার গায়ে বসেছিল? আচ্ছা, এমন যদি হতো সে ভাত রান্না করছে, গয়া হাসি হাসি মুখে উঁকি দিয়ে বলতো, খুড়োমশাই কি করছেন? ভাত রাঁধছি গয়া। কি রান্না করছেন? ভাতে ভাত। আহা, আপনার বড় কষ্ট। কি করব গয়া, কে আছে আমার? কি খাই না খাই দেখছে কে? আপনার জন্য মাছ এনেছি, ভালো খয়রা মাছ। কেন গয়া, তুমি আমার জন্য এত ভাববা? বড্ড মন কেমন করে আপনার জন্যি। একা থাকেন, কত কষ্ট পান। ভাত হয়ে গেল, ধরা গন্ধ বেরিয়েছে। সর্ষের তেলে ভাতে ভাত মেখে খেতে বসলো প্রসন্ন চক্রবর্তী। রেড়ির তেলের জল বসানো দোতলা মাটির পিদিমের শিখা হেলছে দুলছে জলো হাওয়ায়। খাওয়ার শেষে যখন প্রায় হয়ে এসেছে, তখন প্রসন্ন আবিষ্কার করলে পাতে সে নুন নেয়নি। উচ্ছে ভাতে কাঁচকলা ভাতে আলু নিখিয়ে চলেছে এতক্ষণ। আচ্ছা, মশাটা কি সত্যিই ওর গায়ে বসেছিল?